অফিসার, আপনি যদি সুস্থ হয়ে ফিরে দিতে চান তাহলে এই মুহূর্তে এখান থেকে চলে যান, না হলে সারাকে আমি কাঠের বাক্স বন্দি করে বাড়িতে পাঠিয়ে দেবে। তোমরা আমাকে ভয় দেখাচ্ছ, ভয় দেখাচ্ছ এ দেশের পুলিশ প্রশাসনকে। যে দেশের পুলিশ প্রশাসন ইচ্ছে করলে ওই অন্যায়ের খুনি থেকে প্রত্যেকটা অন্যায়কে খুঁজে বের করে আছড়ে ফেলতে পারে এই মাটির পৃথিবীতে। আমাকে ভয় দেখাচ্ছ? ভয় আমি দেখাচ্ছি না, আমি তোমার সংসারের মঙ্গল কামনা। আমার সংসারের মঙ্গল কামনার কথা চিন্তা না করে তুমি তোমার নিজের সংসারের মঙ্গল কামনার কথা চিন্তা করো নবাব। কারণ এক্ষুনি তোমার জীবনে নেমে আসবে অমঙ্গলের ছায়া। তাই বলছি ভালোই ভালোই আমার সঙ্গে থানায় চলো। না, পশ্চিমবাংলা থানার কুকর্মে ফাঁকে যে পুলিশ প্রশাসনের কাজটা করে সেটা তোমার জানাই ছিল না। হ্যাঁ, তুমি কোন থানার অফিসার? যদি মায়ের দুধ খেয়ে থাকো তাহলে আমাকে এখান থেকে নিয়ে চলো, আর তা নাহলে এই নাও প্রণামী, এটা নিয়ে আমার রাস্তা থেকে তুমি কেটে পড়ো। নবাব, তুমি আমাকে ঘুষ দিতে চাইছো নবাব? ঘুষ? একটা কথা মনে রেখো নবাব, একটা কথা মনে রেখো, তুমি আমাকে ঘুষ দিয়ে বেহুশ করার আগেই তোমাকে আমি থানায় নিয়ে গিয়ে পেটাতে তোমার হুঁশ আমি ফিরিয়ে দেবো। পুলিশ অফিসার মদন গুপ্তকে তুমি ঘুষ দিতে চাইছো? আমি অবাক হয়ে যাচ্ছে। তোমার আগে অনেকে এই থানায় এসেছে, তারাও তোমার মতো প্রথমে লেজ নাড়তো, কিন্তু কেন নাড়তো জানো? শালা জানোয়ার, আমি শালা পুতা কুত্তা নয় রে শালা জানোয়ার, আমি শালা পোষা কুত্তা নয়। ওদের মতো নেড়ি কুত্তাদের কি করে জব্দ করতে হয় তা আমার ভালো করেই জানা আছে। জব্দ আমাকে? ওদের এই হাসি আমি চিরদিনের মতো বন্ধ করে দেবো রে জানোয়ার, চিরদিনের মতো বন্ধ করে দেবো। তোরা এদেশের কিছু রাজনৈতিক নেতাদের সুপারিশে এদেশের কিছু মাধ্যমিক ফেল পুলিশ অফিসার আর ওই সব রাজনৈতিক নেতাদের জন্য আমাদের মতো পুলিশ অফিসারকে শুনতে হয় ঘুষের কথা, ওই সব পোশাক কুত্তার কথা। ও, তাহলে তুমি এলসিসিয়া না? আমি অফিসার মদন গুপ্ত। চলে যাচ্ছে, কিন্তু আবার আমি আসবো, আসবো। কিন্তু নবাব, মৃত্যু ঘন্টা বাজবে নবাব, তোমার মৃত্যু ঘন্টা বাজবে। মৃত্যু ঘন্টা? আমাদের মৃত্যু ঘন্টা? অফিসার, তুমি জানো না তোমার আগে অনেক অফিসার এই থানাতে এসেছে, তারপর হয় যারা আমার বর্ষতা স্বীকার করেছে তারা 7 দিনের মধ্যেই তারা 5 দিনে গুটিয়ে এখান থেকে চলে গেছে। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, বর্ষতা স্বীকার করবে, নাহলে 7 দিনের মধ্যে আমি তোমাকে এখান থেকে খেয়ে দেবো। যার নামে থরথর করে কাঁপে শালার গ্রামের মানুষ, যার খেয়াল খুঁজের উপর নির্ভর করে যে তুমি তার সামনে দাঁড়িয়ে কথা বলছো, আর নবাবের মৃত্যু ঘন্টা বাজাতে হলে তোমাকে হতে হবে ভীষণ ভয়ঙ্কর।
তাহলে এখানকার পবিত্রতাটা বজায় থাকবে। বলা করাইছে, তা না হলে এই সকাল সকাল ওই কথা মুখে উচ্চারণ করতে আমার পবিত্র হয় নাকি? কেষ্টা রে কেষ্টা, তোর কোনো কাজে নাই চেষ্টা। এখন যে মালগুলো সব আমদানি হচ্ছে, আমি তো লাভের অঙ্ক একটু দেখতে পাচ্ছি না। সবসময় লাভ 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 করতে গেলে হবে? আরে বাজার ধরার জন্য আগে মধ্যে ফিরিয়ে দিতে হবে না? ফিরে আবার কি? এই হ্যাপি ফ্যামিলি অফার, যেমন ধরুন 3 লাখ সাবান কিনলে তার সঙ্গে একটা ফ্রি দেয়, আর একটা মুখে মাখা কিনলে তার সঙ্গে ঠোঁটে লাগানো একটা ফ্রি দেয়, আর একটা গরু কিনলে তার সঙ্গে একটা বাছুরও ফ্রি দেয়, আর বিয়ে করলে তার সঙ্গে একটা বাচ্চাও ফ্রি দেয়। এখন আমার কাছে আয় বাবা, ওরে বাবা রে কি বুদ্ধি রে। ভদ্রলোক মানে ভ্রমণ, একটা মৌচাকে 2 দিন বসবে, তাকে একদিন ফিরিয়ে দিতে হবে। ওরে বাবা রে তোর কি বুদ্ধি রে? আরে কি বুদ্ধি? একটা কাজ কর, গলির মোড়ে একটা বড় করে পোস্টার লাগিয়ে দে। আচ্ছা, ওতে লিখে দে, শ্যামলির সঙ্গে শিউলি, শিউলির সঙ্গে শ্যামলি বিড়ি। এইবার দেখছি আমরা বুদ্ধিটা বেশ খুলেছে। আরে আমার বুদ্ধি খুলবে না, সারা জীবন কি বন্ধ হয়ে থাকবে নাকি রে? এ কি তোর মাথা যে এক গাদা গোবর ভরা আছে? তা হবে কেন, তা হবে কেন? আপনার মাথাটা তো একেবারে ঘিয়ে ভর্তি, তবে ঘিয়ের বয়সটা একটু বেশি হয়েছে, তাই মাঝে মধ্যে ওই পোকাগুলা কিলবিল কিলবিল করে ধরে। কি বললি তো? তুই কি বললি? আমার মাথায় পোকা, আমার মাথায় পোকা। আরে বলছি, ব্যবসা করতে গেলে এত রাগ করলে চলবে? তাহলে তোমার এই গণেশ যে হাতছাড়া হয়ে যাবে। গণেশ মানে? বুঝতে পারছো না? এই যে রাধাকৃষ্ণ, তা বাবা রাধাকৃষ্ণ, তোমার নামটাকে রেখেছিল বাপধন? হ্যাঁ, মানে আমি ওই রাধাকৃষ্ণ বলে না, ওই রাধাকৃষ্ণের যুগল মিলনের দিনই আমার জন্ম, তাই আমার বাবার পিসি মাস্তো তো ননদের বউ আদর করে নাম রেখেছিল রাধাকৃষ্ণ। দাঁত ভাই করতে হবে না, যাও, সকাল অনেক হয়েছে। ভোগ গঙ্গা তাই চল, তাই চল। বলছিলাম যে এবার যদি ওর এই শিউলির মেয়েটাকে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু কিস্তি মাহাত হয়ে যাবে। কিস্তি মাহাত ও যদি শেঠ ঝুনঝুনবালাকে খুশি করতে পারে, তাহলে নবাব আমাদের হাতের মুঠোয় চলে আসবে। আর নবাব যদি আমাদের হাতের মুঠোয় চলে আসে, তাহলে 1/3 আমরা পাবো, মানে আমি পাবো। এতে আমার কি লাভ হবে? আরে বাবা, তুমি স্বাচ্ছন্দ্যে বিজনেস করছো, এবারে আমি পুলিশ প্রশাসনকে আটকে রেখেছি, এর চেয়ে তুমি তুমি এর চেয়ে কি চাও বলো? তোমার লাভ হচ্ছে না? আরে এক্ষেত্রে আমার কি লাভ আমি এখনো কিছুই বুঝতে পারছি না। দেখো, তাছাড়া শিউলিকে শ্যামলিকে তো আমাকেই রাজি করে। তুমি কিন্তু আমার সঙ্গে বিক্রয় করছো পরমেশ। হায়, তোমার জন্য আমি শুধু শুধু বেকার খেটে যাব, এটা তো হয় না। আমার সঙ্গে বেইমানি করলে আমি কিন্তু তোমার ব্যবসাটাকে চিরতরে বন্ধ করে দেব। আমার ব্যবসাটাকে বন্ধ করে দেবে, তাই তো? বেশ, আমি তখন হাতে পায়ে ন্যাংরা বেঁধে রাস্তায় বিক্রি শিক্ষে করে খাবা। কিন্তু ভাই, কিন্তু কি? তোমার ওই গরিব সেবার নাম করে অসহায় মেয়েদের যে কুপথে নামাইছো, এই কথাটা যদি আমি জনগণের কাছে পাস করে দিই, তাহলে তোমার নেতাগিরির কেঁচা খুলে যাবে।
দেখো দেখো বন্ধু, বলছিলাম কি ঘরে ঘরে এই সত্যতা করে কি লাভ? আরে আমি তো ওই কথাটাই বলছি, অশান্তি করে কিছু লাভ নাই, বরং তুমি একটা কাজ করো। কি কাজ বলো? কাজটা হচ্ছে তুমি যা পাবে অর্ধেকটা আমাকে দেবে। বেশ বেশ, তাই হবে তাই হবে। আরে এই না হলে বন্ধু, তুমি আমার দিকটা দেখবে, আমি তোমার দিকটা দেখবো, তোমাদের সমাজতন্ত্রের সমবন্টন ব্যবস্থাটা সুসামঞ্জস্য হবে, সমান তালে মজাই থাকবে। বেশ, তাহলে তুমি শিউলিকে একটু ভালো করে বোঝাও, সেই জন্য সব ব্যাপারে তার মাকে টেক্কা দিতে পারে, কেমন? ওরে ও কেষ্টা, কেষ্টা রে, যাই বাবু, শিউলি দিদিমণিকে সঙ্গে করে নিয়ে আয় বাবা, ও জরুরি কথা আছে। শোনো শোনো পরমেশ, যেমন করো যেমন করো, ব্যাপারটাকে তোমাকে মিটিয়ে ফেলতেই হবে, ওকে রাজি করাতেই হবে। এই যে শিউলি দিদিমণি এসেছে। আরে শিউলি, হ্যাঁ দেখছি খুব সুখেই আছো। হ্যাঁ, সুখেই তো আছি। সুখে থাকবো বলে তো আপনারা আমাকে এই নরকে টেনে এনেছেন। কেন 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 কেন? এই যে 22 বছর আমি তোমাকে কোনো কষ্ট দিয়েছি বলো? না, আমি তো বেশ সুখেই আছি। রাতের পর রাত আমি নরকের সুখ ভোগ করেছি, আর আপনারা অর্থের পাহাড় করে তুলেছেন। তুমিও তো অর্থ কম করনি, সুখে স্বাচ্ছন্দ্যে বাস করছো, মেয়েটাকে বড় করে তুলেছো। হ্যাঁ, মেয়েটা কি সুন্দর হয়েছে, টানা টানা চোখ, ঢলো ঢলো যৌবন, কথাবার্তা চাল চলন ঠিক তোমার মতো হয়েছে। বলতে চাইছেন বলুন তো? মানে বলতে চাইছিলাম কি জানো, মানে তোমার ওই মেয়েটা যৌবন সমুদ্রে এবার জোয়ার এসেছে, ওই জোয়ারটাকে একটা বদ্বীপে ধাক্কা লাগাতে চায়। আমি বেঁচে থাকতে শ্যামলী যৌবনকে আমি কিছুতেই আপনাদের অর্থ কামনা সুপার মার্কেটে বিক্রি হতে দেব না। দয়া করে আপনারা ওকে, আমি ওকে সাজতে দেব না নরকুণ্ডের নায়িকা। দয়া করে আপনারা ওকে নরকে নামাবেন না। আপনাদের কথা মতো রাতের পর রাত আমি নিজের ইজ্জত বিক্রি করেছি, নিজের পথে আমি মনের যন্ত্রণা মনে চেপে রেখে মেয়েকে শুধু সুখী করব বলে, মেয়েকে শুধু বড় করবে বলে, আর আপনারা বলছেন ওকে নরকে ঠেলে দিতে। পারবো না, আমি কিছুতেই তা পারবো না। না পারো, তুমি যেখানে যাবে যাও না, হ্যাঁ সেখানে তো শুনতে হবে যে তুমি কুমারী অবস্থায় সন্তানের জন্ম দিয়েছিলে। তুমি কণিকালয়ে ছিলে? না কেন না কেন, তুমি তো জানো বাতাসেরও কান আছে। তাছাড়া সবাই যদি ওর পিতৃ পরিচয় জানতে চায় তখন কি উত্তর দেবে? যা সত্যি আমি তাই বলবো। যা সত্যি? আরে বাবা, কেউ তো বিশ্বাসই করবে না। তাছাড়া সে এখন সুখে সংসার করছে, তুমি কি চাও যে তোমার জন্য তার শান্তির সংসারটা অশান্তিতে ভরে যাক? এই 22 বছর যে ভালোবাসার জন্য তুমি এত কষ্ট করলে, তোমার ওই মেয়েটাকে একবার নাচ গান করাতে পারবে না? ওগো দিদিমণি, তুমি ওদের কথায় রাজি হয়ে যাও, এতে তোমার ভালোই হবে। তুমি রাজি হয়ে যাও মা, তুমি রাজি হয়ে যাও। তুমি ওদের বলো আমি নাচবো, গাইবো, মদের পেয়ালা তুলে দিয়ে ওদের সকলের মনোরঞ্জন করব। না, আমি পারবো না মা, আমি কিছুতেই না পারবো না। আমি কতবার তুমি না বলবে? এই নাটা কি কোনোদিন তোমার কাছে জীবন্ত হয়েছে? যতবারই তুমি না বলেছো ততবারই ওদের কাছে হ্যাঁ করতে হয়েছে। বলো, আর না বলো না, এবার বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি 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 রাজি। ও ভালো, কি মধুর, কি মধুর এই মা মেয়ের কান্নার দৃশ্য। চলো চলো বন্ধু, চলো, এরাই দেখাবে আমাদের অর্থের শিষ্য। মানুষের পরিচয় যা আছে
কেন যে মানুষ ভুলে যায়, যে হৃদয় কখনো আঘাত করে, কেন সে আঘাত শুধু সে মানুষের পরিচয় যাওয়ার আছে কেন যে মানুষ ভুলে কখনো আঘাত করে, কেন সে আঘাত শুধু সে আরে রাজু, আরে তোর পাঠটা আগে তুই মুখস্থ করতো তাহলেই হবে, তখন আবার দেখি স্টেজে উঠে আবার তো করতে লাগিস না। আচ্ছা তোরা আমাকে কি ভাবিস বলতো? আমরা তোকে ভাবি বড় অভিনেতা, যেমন ধর শেখর গাঙ্গুলি। ঠিক আছে, এবার আমি দেখি অভিনয় কেমন করে করতে হয়। তবে রিহার্সালটা ঠিক মতো হচ্ছে না। আরে 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 বন্ধু, তোকে রিহার্সাল করতে কে নিষেধ করেছে? তুই তোর পাঠটা বলে জানা, আর পক্ষে দেবার জন্য আমি তো আছি। তাহলে শোন, নে শোনা, আমিও পক্ষে দেবার জন্য প্রস্তুত। ওই সুজাউদ্দিন মসজিদগুলো গাওয়ার চেতনাকে জাগ্রত করার জন্য যে ডায়লগটা বলেছিল ওটা একটু শোন। হে বাংলার ভাগ্য বিধাতা, ধর্মে আপনি স্বভাব হলেও 7 কোটি বাংলার শুভ সমাজ আপনার হাতে। মিথ্যা ধর্মের মোহে অন্ধ হয়ে বাঙালির ঘরে ঘরে বিরোধের বিষ ছড়াবেন না যাহা বড়। চঞ্চল বাঙালি দ্বিধা বিভক্ত জাতিকে আপনি এক সূত্রে বেঁধে দিয়ে গড়ে তুলুন এক শক্তিশালী রাজু, জাতি। সমুদ্র পাড়ের কেনিয়া কোম্পানির হুঙ্কারে কাঁপবে না, যে বাঙালির দুয়ারে বিদেশি তস্করের পদচিহ্ন পড়বে না, যে বাঙালি বড় ভাই রাজু, বঙ্গজননীর পরাধীনতার শৃঙ্খলকে উপড়াতে পারবে না। ও দারুণ 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 রাজুদা, দারুণ। আমি তো সবটা শুনিনি, তবে এই রিহার্সাল তুমি আস্তে আস্তে যেটুকু শুনলাম তাতে দেখছি এবার তুমি সবাইকে অবাক করে দেবে। এই আসমানদা, রাজুদার পাঠ তো শুনলাম, এবার কিন্তু আমি তোমার নিজের লেখা একটা কবিতা শুনতে চাই, শোনাও। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, তাহলে শোন। গরিবকে যারা নিপীড়ন করে, মানুষকে যারা করে অপমান, গরিবের রক্ত মহাগন্ধে শুধু করে যায় প্রাণ। গরিবকে যারা কীট ভাবে মানুষ শক্ত পায়ে ভেঙে দিতে হবে খণ্ডমের ফানুষ। এই পৃথিবী যাদের ঘামে হাসি মুখে হয় রানা, অর্থনীতি মেরুদণ্ড তাদের কেন আজ ভাঙা? উত্তর দাও ওগো শাসক, ওগো শোষিতের দল, তোমাদের করতে সুখী রক্ত করেছে জল। আজকে মোদের প্রতিবাদী ভাষায় উতল উঠেছে প্রাণ, আজকে তোমাদের দিতেই হবে শোষণের প্রতিবাদ। এই যে, আচ্ছা এটা কি কচুটিয়া নাট্য সংস্থার রিহার্সাল রুম? আরে আপনি আমাদের চিনতে পারছেন না? ফটো দেখে কি মনে করে? না মানে রাজীব আমার সঙ্গে দেখা করার কথা দিয়েছিল তো, তাই দুদিন দেখা হয়নি, তাই চলে এসেছি। তাই সোজা একদম এই সোনারন্দি প্রান্তীয় বইমেলার রিহার্সাল রুমে ঢুকে গেলেন, তাই তো? মানে আর না মানে আমি ভাবলাম রাজীব বোধহয় এই সময় এখানেই থাকে, তাই। যত সঞ্জু সঞ্জু, দেখ তোর হয়তো সমুদ্র সে আসছেন কিনা। হ্যাঁ রাজুদা, আমি এক্ষুনি
যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আর রাজা সমুদ্র সেনকে একবারে হির হির করে টেনে নিয়ে আসছি। পান্ডা হাজির জাহাপনা। আপনি না, আপনি কতক্ষণ এসেছেন? এই তো কিছুক্ষণ। তা একেবারে রিহার্সেল রুমে কি মনে করে? না, আরে তোর নয় কথা দিয়ে খেয়াল থাকে না, উনি তো আর গুরুজনের ভাব খান না, কথা দিয়ে ভুলে যাবে। রাজুদা আসলাম না। শোনো, আমি কিন্তু না আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেছে, বুঝলা? তোমরা রিহার্সেল শুরু করো। রিহার্সেল শুরু করতে করতে আমি এলাম বললে তোমরা শুরু করো, আমি তো আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি। আসলে না আপনি ওর ব্যবহারে কিছু মনে করবেন না। আসলে না ছোট থেকেই একটু ওরকম, তাই একটু মানিয়ে নেবেন। হ্যাঁ, তুই যা ভাবাচ্ছিস তাই। মানে রাজি, এক কাজ কর, তোরা দুজনে একটু গল্প কর, আমি গিয়ে ওই আশিসকে আর সুভাষ থেকে ডেকে নিয়ে আসি। কেন রিহার্সেলে রান্না না হলে ঠিক জমে না। তাহলে অল্প সময়ের জন্য আসি, টাটা, বাই বাই। রাজীব বাবু, আমার বোধহয় এখানে এইভাবে আসা উচিত হয়নি। কেন? না মানে আপনার বন্ধুরা আমার জন্য আপনাকে খারাপ ভাবছে। শ্যামলী, আমি তোমাকে কতবার বলেছি রাজীব বাবু নয়, তবে শুধু শুধু তোমাকে বলবে। কিন্তু আমার যে বড় ভয় করে। কিসের ভয়? আমাকে ভালোবাসার ভয়। আমাকে ভালোবেসে তোমার ভাগ্যটাকে দুঃখের সঙ্গে জড়িয়ে একেবারে দুঃখের সমুদ্রে হাবুডুবু খাওয়া। তোমাকে ভালোবেসে যদি আমাকে দুঃখের সাগরে ভেসে যেতে হয়, তার থেকে বেশি সুখ আমি চাই না শ্যামলী। রাজীব, তুমি আমাকে বিয়ে করতে পারবে? রাজীব, কেন পারবো না? সমাজে আমার কি পরিচয় দেবে? সবাই যখন আমার পরিচয় জানতে চাইবে তখন কি বলবে? আমি তোমার একটাই পরিচয়, আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। কিন্তু তোমার বাবা মা যদি মেনে না নেন? রাজীব, রাজীব, এবার আমাকে একটা গান শোনাও। গান? তোমাকে জীবনে পেয়েছি, এর থেকে বড় আনন্দ আর আমার কিছুই নেই। তুমি আমার সুখ দুঃখ হাসি আনন্দ সব। তাই তো আজ থেকে তোমার আমার স্বপ্ন এক, তোমার আমার ভালোবাসা এক। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে কতদিন পাবো তোমায় আমার দেশে খেলে কাটিয়ে যাবো দোহে, স্বপ্ন মধুর মোহে।
তোমার বাবা মা যদি আমাকে মেনে না নেয় তাহলে কি করবে? আমি তো আছি। না, আজ আমার হাতে একটু সময় কম। আজ আমি আসি, অন্য একদিন আসবো, ঠিক আছে? আর আমার সাথে দেখা করার কথাটা একদম ভুলবে না। ঝড়ের আঘাতে কাঁপে দীপ শিখা, জানি না কপালে আছে কি লেখা না লেখা। তুমি তো সবই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না কিছু, জানি না আর ছোট বাবু কলেজের নাম করে দিন রাত শুধু উড়ে উড়ে বেড়াচ্ছেন। আর আমার উনি মানে স্বামী দেবতা দিন রাত শুধু টাকা আর বিজনেস। আরে বাবা, দিন রাত এত টাকা ইনকাম করে কি হবে বলে চলে তো যাচ্ছে নাকি। আর তুমি ঘরবন্দি ছাগলের মতো চিৎকার করছো আর নিজের খেয়ালেই সবাইকে শাসন করছো, তাই না? শাসন শাসন আর করতে পারছি কোথায় বলো? তুমি তো এখন দিন রাত কাজের নাম করে রাতেও বাইরে থাকো, জিজ্ঞাসা করলেই বলো যে কাজ আছে। তার মানে তোমার কি ধারণা আমি তোমাকে মিথ্যে কথা বলছি? জানি না বাবা, কি তোমার অফিস রাতের বেলাতেও কাজ থাকে। হ্যাঁ, যদি তোমার একা থাকতে অসুবিধা হয় তাহলে তুমি তোমার ছেলের বিয়ে দিয়ে দাও। কার বিয়ে দিচ্ছ বাবা? আমার কাজ মাগো, বেশ তো আছি স্বাধীনভাবে, খাচ্ছি ঘুমাচ্ছি ঘুরছি, কেন তুমি আবার পরাধীনতার শিকল আমার পায়ে জড়িয়ে দিতে চাইছো মা? হ্যাঁ, কিন্তু রাজি, এবার তোর বিয়ের বয়স হয়েছে, আর তাছাড়া তোর মায়ের তো বয়স হয়েছে নাকি বল? আচ্ছা বাবা, মায়ের বয়স বৃদ্ধির সঙ্গে আমার বিয়ের সম্পর্কটা কোথায়? এটা তোদের মা ছেলের ব্যাপার। এই মামলাটা তোরা নিজের মধ্যেই সামলা, আমি এর মধ্যে। কেন পারবে না মা? প্রদীপ তো বড় হয়েছে, আর আমি যদি কোনোদিন বিয়ে না করি তাহলে কি তুমি প্রদীপের বিয়ে দেবে না মা? কিন্তু বাবা, সমাজ বলেও তো একটা জিনিস আছে, সামাজিকতা আছে। বড় ভাই বসে আছে অথচ ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেল, এ কি কখনো হয়? তার থেকে তুই কাজ কর, তোর যদি কেউ থাকে আমাদেরকে বল, আমি নিজে গিয়ে তার সাথে কথা বলবো, কথা বলে তোর আমি বিয়ে দিয়ে দেবো। আমি শুধু তাকে পছন্দ করিনি মা, আমি তাকে ভালোবেসেছি মা। তাহলে বল সে কে, কি তার নাম, কোথায় থাকে সে, আমি তার বাবার সাথে কথা বলে। কিন্তু দুঃখের বিষয় মা, তার বাবা নেই, সে পিতৃ পরিচয়হীন। আর কোথায় থাকে জানো মা? কোথায়? ওই নরকুণ্ডের গণিকালয়ে। তুই কি বলতে চাইছিস রাজীব, সে হলো একটা কণিকা? এবার বলো তো মা, বলো, তুমি তার সঙ্গে তোমার ছেলের বিয়ে দেবে? তুমি তাকে পুত্রবধূ বলে মেনে নিতে পারবে? অসম্ভব, তা কোনোদিনই সম্ভব নয়। অসম্ভব কেন মা? কেন তুমি ভুলে যাচ্ছ কণ্টুকা বৃত্ত থেকেই তো গোলাপ তার সৌন্দর্য বিস্তার করে, কোকিল তো কালো রং নিয়েই তার মিষ্টি সুরে বসন্ত সৌরভ এনে দেয় মানুষের মনে। ঝিনুকের মধ্যেই তো মুক্তর সম্মান পাওয়া যায় মামা। তাহলে কেন তুমি একজন কণিকাকে পুত্রবধূ বলে মেনে নিতে পারো? রাজীব, আমি মেনে নিলাম,
সমাজ তো মেনে নেবে না বাবা। হবে এই সমাজের কথা ভেবে। যখন একটা অসহায় নারী সামান্য একটু অশ্রয়ের জন্য তার ভালোবাসার কাছে ব্যর্থ হয়ে ফিরে যায়, তখন কি তোমাদের এই সমাজ তাকে কাছে টেনে নেয়? না না, নেয় না মা, নেয় না, তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। তখন সেই অসহায় নারীর তার সহায় সম্বলহীনতার সুযোগ নিয়ে তোমাদের সমাজের এক শ্রেণী ভদ্রবেশী জানোয়ার তাকে গণিকা হতে বাধ্য করে। তখন কোথায় থাকে মা তোমাদের সেই সামাজিকতা? কিন্তু রাজি, সমাজে বাঁচতে গেলে সমাজের নিয়ম তো মেনে নিতে হবেই বাবা। কেন মা, কেন মেনে নিতে হবে মা? আমার কি কোনো স্বাধীনতা নেই? আমি মা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি মা, আমি যদি কোনোদিন বিয়ে করি তবে ওই মেয়েকে বিয়ে করব। আর তোমাদের এই সমাজের মুখে জামা ঘষে দিয়ে আমি এই নরককুণ্ড থেকে উদ্ধার করে নিয়ে আসবো শ্যামলীকে। তারপরেই তোমাদের সমাজের মুখে আমি এই শ্যামলীকে স্ত্রীর মর্যাদা দেবো মা, আমি স্ত্রীর মর্যাদাই দেব। নবাব, নবাব আর নবাব। সারা এলাকায় শুধু একটাই নাম, নবাব। কোথাও ছিনতাই, কোথাও রাহাজানি, কোথাও খুন, এসবের মধ্যে কে লুকিয়ে রয়েছে? ওই নবাব। তাই যেমন করে হোক ওকে আমাকে অ্যারেস্ট করতেই হবে। তোর বিয়ের জন্য একটা সুশিক্ষিত ছেলেকে। আমার বিয়ের জন্য তোমাকে অত চিন্তা করতে হবে না বাপি। বিয়ে করার যখন সময় হবে আমি নিজেই তোমার জন্য একটা জামাই খুঁজে নিয়ে এসে হাজির করব। তুই কি কাউকে পছন্দ করে রেখেছিস মা? না, এখনো করিনি, তবে তুমি যদি বলো তাহলে আমি করব। দেখ মা, দেখ, তুই কিন্তু বড় হয়েছিস, নিজের ভালো মন্দ তুই বুঝতে শিখেছিস। কেন বাপি, কেন? তুমি কি ভাবো আমি সেই আগের মতো ছোট্ট খুকিটি আছি? না না রে মা, না। তুই বড় হয়েছিস বলেই তো আমার এত ভয় রে মা, আমার এত ভয়। তুই তো জানিস মা, তোর মা মারা যাওয়ার পর তোকে আমি অনেক দুঃখ কষ্ট করে মানুষ করেছি। তাই এমন কিছু করবি না যার জন্য আমাকে সারাটা জীবন চোখের জল ফেলতে হয়। চোখের জল ফেলতে হয়। চোখের জল কি এত সহজে আসে মদন গুপ্ত? তাকে খোঁচা দিয়ে বের করতে হয়। এখন আমি আসছি বাপি, খাবারটা ঢাকা দেওয়া আছে, তুমি কিন্তু সময় মতো খেয়ে নেবে। হ্যাঁ, কেমন ভাবি? কোন সাহসে তুমি আমার বাড়িতে এসেছো নবাব? সাহস? নবাবকে তুমি জিজ্ঞাসা করছো তুমি কোন সাহস? নবাবের জীবনে ভয় শব্দটাই নেই। তুমি আমার কাছে কি ভিক্ষা চাও? ভিক্ষা? তুমি মানে অনুগ্রহ করতে চাইছো মদন গুপ্ত, কিন্তু তুমি জানো না যে সালার থানার মানুষ এই নবাবের অনুগ্রহে বেঁচে থাকে। নবাব যাকে ইচ্ছা করে তাকে এখানে বাঁচিয়ে রাখে, আর যাকে ইচ্ছা করে তাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেয়। তুমি আমাকে ভয় দেখাচ্ছ নবাব। জানো আমি ইচ্ছে করলে এখনই তোমাকে ভরে দিতে পারি। মদন গুপ্ত, এই পশ্চিমবাংলার এমন কোনো অভাব লকআপ নেই যে এখানে নবাবকে 24 ঘন্টা আটকে রাখতে পারে। তোমরা কি ভেবেছো আমার হাতে পিস্তল নেই বলে তোমরা আমাকে যা খুশি তাই করবে? আমি কিছুই করতে পারবো না। দেখ শয়তান, আমি এখন কি করি? হ্যাঁ, থাক রাজা, থাক, ছেড়ে দাও। যতই হোক উনি একজন অফিসার, ওনাকে তোমরা এভাবে অপমান করো না। কেউ নবাব, যতই তুমি বাঁচবার চেষ্টা করো আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। অফিসার, আমি তোমার জীবনে অভিশাপ হয়ে থাকতে চাই না, তাই তোমাকে আমি সতর্ক করে দিলাম। তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার রাস্তা থেকে তুমি সরে দাঁড়াও। তোমাকেও একটা কথা বলে রাখি নবাব, ওই দানবের অহংকারে
দেবতারা যদি ভয়ে শিথিল হয়ে থাকতো তাহলে দেবতারা কোনোদিনই আমার হতে পারত না। আমি আমার আদর্শকে কোনোদিনই বিসর্জন দেব না। আদর্শ? তুমি আমাকে আদর্শ দেখাচ্ছ মদন গুপ্ত? তোমার ওই মা বড় মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে তোমাদের এই মহাপুরুষদের অনুসরণ করা এই বর্তমান বাস্তবের মাটিতে প্যারালাইসিস হয়ে যাওয়া আদর্শ তার কি কিছু করতে পারবে না? করতে পারবে না, কারণ আদর্শ অথর্ব। নবাব, তুমি আমার মেয়েকে নিয়ে ব্ল্যাকমেল করতে চাইছো? মদন বাবু, বলছিলাম এই সামান্য ব্যাপার নিয়ে এই রক্তারক্ত করে আপনার কি লাভ? আদর্শ তুমি শান্তি দিতে পারে না। এবার তুমি ভাবনার সমুদ্রে সাঁতার কাটতে কাটতে চিন্তা করো মদন গুপ্ত, তুমি কি চাও? আমার পথ থেকে সরে দাঁড়াবে নাকি তোমার মেয়ের পথ থেকে? এখন আমি চললাম, তবে ঠিক সময়ে আসবো। আর একটা কথা মাথায় রেখো, নবাব মুখে যেটা বলে সে কাজটা তার থেকে অনেক সহজেই করে ফেলে। নবাব যা চলে গেল, কিন্তু আমি এখন কি করব? একদিকে আমার মেয়ের নিরাপত্তা আর অন্যদিকে আমার আদর্শ। যে আমি আদর্শকে নিয়ে বেঁচেছিলাম সেই আদর্শটাকে বেঁচে নেব নাকি অবক্তব্য যন্ত্রণাকে সহ্য করে হাসি মুখে আমার মেয়ের জন্য বেঁচেছিলাম সেই মেয়ের সুখ, নাকি এই আদর্শের জন্য পুলিশ প্রশাসন মহলে যে আমার সুনাম সেই আদর্শকে? আপনি আপনার আদর্শকে বেছে নিন কাকাবাবু। সঞ্জু, কিন্তু নয়, এখনো পশ্চিম বাংলায় আপনার মতো কিছু সৎ আদর্শবান পুলিশ অফিসার আছেন বলেই এখনো রাস্তাঘাটে মেয়েরা চলাফেরা করতে পারে। এখনো আপনার থানার এলাকার প্রশাসনটা এখনো সমাজ বিরোধীদের হাতে বিক্রি হয়ে যায়নি। আমি এখন কি করবো রে সঞ্জু? আমি এখন কি করব? আমার এই আদর্শ ভক্তি সততার উজ্জ্বল ঘরে উই পোকা বাধা বাঁধতে শুরু করেছে রে সঞ্জু। তাই তো অনাদর্শের অন্ধকারে আমার আদর্শকে বলি না দিলে আমার মা মরা মেয়েটাকে আমায় হারাতে হবে রে সঞ্জু। আমাকে হারাতে হবে। কেন হারাতে হবে? আমরা হারাতে দেব না। আমরা সবাই মিলে একসাথে জোট বাঁধবো। জোট বেঁধে এই অন্যায়ের প্রতিবাদ করব। প্রতিবাদ কেমন করে করবো রে সঞ্জু? কেমন করে করব? না রে সঞ্জু, না, প্রতিবাদ আমি করতে পারবো না রে সঞ্জু। প্রতিবাদ আমি করতে পারবো না। আর দেশের কিছু শাসক শ্রেণীর রাজনৈতিক নেতাদের অত্যাচারে আমার প্রতিবাদটা যে ভেঙে চুরমার হয়ে যাবে রে সঞ্জু, ভেঙে চুরমার হয়ে যাবে। অনাদর্শে পড়ে থাকবে শুধু আমার সততা। কাকাবাবু, আপনি আমাকে একদিন বলেছিলেন যে সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায় সঞ্জু, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। আপনি কি ভুলে গেছেন সেই শাশ্বত বাণী, যারা যারা ধর্মস্থ কেন আপনার আদর্শকে বিসর্জন দেবেন কাকাবাবু? সঞ্জু দেব, আমি আমার আদর্শকে বিসর্জন দেব না সঞ্জু। আমি আমার আদর্শকে বিসর্জন দেব। কি দেব আমাকে? কি আদর্শ? ট্রান্সফার বহিষ্কার। যে আদর্শের লেবেল মারা পোশাক আমাকে নিরাপত্তা দিতে পারে না, সে কেমন করে আমার জীবনের সুখ শান্তি হাসি খুশিকে ফিরিয়ে দেবে রে সঞ্জু? কেমন করে ফিরিয়ে দেবে? আর ফিরিয়ে দিতে পারবে না বলেই তো আমি আমার ন্যায় নীতি আদর্শকে এই অনাদর্শের অন্ধকারে বিসর্জন দিলাম রে সঞ্জু। বিসর্জন দিলাম, বিসর্জন
ঝড়ের হাওয়া আমি শুধু তোমার সঙ্গে দেখা করতে আসিনি, আজকে আমি তোমার মায়ের সঙ্গে দেখা করতে এসেছি। আমার মায়ের সঙ্গে যা বলার দরকার আমাকে বলো। মানে আমি একবার শ্যামলী মায়ের সঙ্গে দেখা করতে চাই। কোথাকার কেষ্ট তুমি? কোথায় হতে এসেছো? কি চাই তোমার? আমি শুধু একবার দেখা করতে চাই। মানে ও আমার আর বলতে হবে না, আর কষ্ট করে তোমাকে বলতে হবে না। নতুন এসেছো বুঝিয়া? তা কত টাকা এনেছো? টাকা মানে? ওরে বাবারে, ওরে বাবারে, আরে বিনা পয়সায় মধু খাওয়ার তাল দিন ধরেছো, 7 দিন ধরেছো। ভদ্রভাবে কথা বলুন। শ্যামলী, আজকে আমি আসি, এরপরে আবার একদিন আমি এসে তোমার মায়ের সঙ্গে আমি দেখা করে যাব। ঠিক আছে। আজকে আমি আসি, কেমন? পরমেশ বাবু, আপনি কি ভেবেছেন বলুন তো? আপনাদের জন্য আমি আমার জীবনের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ভালোবাসা সব আপনাদের পায়ে জলাঞ্জলি দিয়েছি, তবু কেন এইভাবে আমার বন্ধুকে অপমান করে তাড়িয়ে দিলেন? বলুন, কেন তাড়িয়ে দিলেন? মহলে বন্ধু বান্ধব বলে কিছু নেই। পয়সা দাও, মধু খাও। রাজীব, তুমি এসেছো? আসলে কি বলবো বলো তো, আমার আসতে একটু দেরি হয়ে গেল। মন্দিরে এত ভিড় ছিল, তাড়াতাড়ি যে ফিরবো তা। দেখো শ্যামলী, তোর চোখে জল। রাজীব কি রাগ করে চলে গেছে? না, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। পরমেশ বাবু, আমি এ কথা বল। এই অপ্সরা মহলে বিনা পয়সায় মধুকে চলে যাবে, এটা কখনো হয় না। আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আপনারা আমাকে নিয়ে যা ইচ্ছে তাই করুন, কিন্তু দয়া করে আমার মেয়েকে আপনারা নরকের অন্ধকারে নামিয়ে দেবেন না। অন্ধকার? আরে তুমি কি চোখে ঠুলি পড়ে আছো নাকি? কোথায় অন্ধকার? চারিদিকে আলোর রোশনাই। এই এই শ্যামলী, সেদিনকে তো বলেছিলিস তুই আমি নাচবো, আমি গাইবো, মদের পেয়ালা তুলিয়ে দেবো। কোথায় গেল সেই কথা? আমি মানে প্রস্তুত থাকে, আমি এখন আসছি, কথাটা যেন মনে থাকে। হায় ঈশ্বর, হে আমি কি করলাম? হায় ঈশ্বর, আমি তো কোনো অন্যায় করিনি, তবে তুমি আমাকে কেন এত বড় সাজা দিলে বলো? ভালোবাসাকে জেতাতে গেলে এত দুঃখ পেতে হয়, তা যদি আগে আমি জানতাম তাহলে আমি আত্মহত্যা করতাম। আমিও তো রাজীবকে ভালোবাসি। ও যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? নাচ করে ওই নাচের আসরে। কে আপনি? আমি স্বপ্নভাগা, ঘুম থেকে জেগে ওঠা এক স্বপ্নের জাদুকর। আপনি এখানে কেন এসেছেন? তোমাকে তুলে নিয়ে যেতেছে। আমাকে নিয়ে যেতে? তুমি আমার সঙ্গে যাবে, এই বাইরে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। না, তোমাকে আমাকে নাচতে হবে, গাইতে হবে, ওই শের সুন্দর মালার শের মরিয়ে দিতে হবে। আমি গাইবো না, আমি তোমার সঙ্গে কিছুতেই যাব না। ওই গরিবের দেওয়ালা, ওই
দুনিয়াটা শুধু তারতে পথ ঘাট সংসার করিব সবাই নিজে